আচ্ছা, আজকে দেখ, আজকে আমরা করছি আদর্শ দ্রবণ ও অনাদর্শ দ্রবণ। ঠিক আছে? তো আদর্শ দ্রবণের সংজ্ঞা কাকে বলে? যে দ্রবণ যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে তাদের আমরা আদর্শ দ্রবণ বলি। ঠিক আছে? এটা গেল আদর্শ দ্রবণের সংজ্ঞা। এবার আদর্শ দ্রবণ কারা গঠন করবে? আদর্শ দ্রবণ গঠনের শর্ত দেখ। আদর্শ দ্রবণ আমরা ধরে নিচ্ছি এ আর বি, এরা দুজন মিলে মিশ্রিত হয়ে যে দ্রবণ তৈরি করছে, আমি ধরে নিচ্ছি সেইটা হচ্ছে আদর্শ দ্রবণ। কিন্তু এরা দুজন মিশে যে দ্রবণটা তৈরি করবে সেটা আদর্শ দ্রবণ হবে। কখন হবে? তার শর্ত আছে। শর্তটা কী কী? শর্তটা হচ্ছে, 1 নম্বর শর্ত, উপাদান কণাগুলির আণবিক আকার, আকৃতি ও রাসায়নিক প্রকৃতি প্রায় একই রকম হবে। এই যে এ আর বি আছে, ঠিক আছে, এ আর বি আছে, ধর এটা A2 অণু হিসেবে আছে আর বিটা ধর B2 অণু হিসেবে আছে। ঠিক আছে? বা আমি এখানে শুধু এ আর বি লিখলাম, এটা একটা এটা একটা, এরা দুজন মিশে তৈরি করছে আদর্শ দ্রবণ। তাহলে এ জিনিসটা যখন ছিল, ঠিক আছে, তার ভেতরে তো বিভিন্ন কণা ছিল। বলা হচ্ছে যে এ এবং ধর বি ছিল, বি এর ভেতরেও কী ছিল? তাদের নিজস্ব কণা ছিল। এই দুটোকে মেশালাম, দিয়ে তৈরি হলো আদর্শ দ্রবণ। তো এই দুটোকে মেশালে দ্রবণ তৈরি হবে। কিন্তু দ্রবণটা যদি আদর্শ দ্রবণ হয় তাহলে কয়টা শর্ত আছে, মেনলি দুটো শর্ত আছে। কী কী শর্ত? এক্ষেত্রে এ এবং বি উভয়ের উপাদান কণাগুলির, মানে উপাদান কণা মানে এখানে এ আর বি, এদের ভেতরে যে কণাগুলো আছে সেই কণাগুলির আণবিক আকার, আকৃতি ও রাসায়নিক প্রকৃতি সেম হবে। মানে এর ভেতরে যে কণাগুলো আছে, ঠিক আছে, এই যে কণাগুলো আছে আর এর ভেতরে যে সমস্ত কণাগুলো আছে, এদের বলছে আণবিক আকার, আকৃতি, আণবিক, এই যে এ আর বি, এরা দুজন মিশে যদি আদর্শ দ্রবণ তৈরি করে তাহলে আদর্শ দ্রবণ তৈরি করতে পারে এরা। কিন্তু সেক্ষেত্রে কি হতে হবে? এ অ্যান্ড বি এদের উভয়ের, হ্যাঁ, আণবিক আকার, উভয়ের কণাগুলির, মানে উভয়ের কণাগুলির আণবিক আকার, আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি দুজনকারই কী হতে হবে? সেম হতে হবে, একই হতে হবে। এ আর বি, এই এ আর বি যদি দুটো আলাদা তরলই আছে, যদি দুটো আলাদা তরলই আছে, এদেরকে মেশাচ্ছি আমি। এ আর বি এর যদি কণাগুলির আণবিক আকার, এদের ভেতরে যে আণবিক আকার আছে, ঠিক আছে, কণাগুলোর যে আণবিক আকার, আকৃতি মানে শেপ, এবং রাসায়নিক প্রকৃতি মানে ধর এটা অনুদ্বায়ী, এর ভেতরটা অনুদ্বায়ী, মানে একই প্রকৃতির যদি হয়, তবেই আমরা যদি এ আর বিকে মেশাই, তবেই আমরা কি পাবো? আদর্শ দ্রবণ পাবো। এটা একটা শর্ত। আর একটা শর্ত আছে, আরেকটা শর্ত হচ্ছে, ধর এই যে এটা যখন আলাদা আছে, এটা তো এ, তাহলে এটা যখন আলাদা আছে তখন এর ভেতরে একটা এর কণার সঙ্গে আর একটা এর কণা, এদের মধ্যে আকর্ষণ বল থাকবে। ঠিক আছে? কণাগুলোর মধ্যে কি থাকবে? আকর্ষণ বল থাকবে। এই যে বি আছে, তার মানে এর ভেতরে কি অসংখ্য বি কণা আছে। তো এর ভেতরে অনেক বি কণা আছে, অসংখ্য বি কণা আছে। ধর আমি যদি বলতাম এটা জল, তাহলে অনেক জলের অণু থাকতো তো ভেতরে, তাহলে অনেক বি কণা আছে। তাহলে বি কণাগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল থাকবে। ঠিক আছে? এবার ধর এ আর বিকে আমি মিশিয়ে দিয়েছি, একটা বড় জায়গাতে এ আর বিকে আমি মিশিয়ে দিয়েছি। তাহলে এখন এ আর বিকে যদি মিশিয়ে দিই, তাহলে এ আর বি এর মধ্যে একটা নতুন সৃষ্ট আকর্ষণ বল থাকবে এখানে। এবার বলতে পারি, স্যার এখানে তো এ এর মধ্যেও হতে পারে আকর্ষণ বল। হ্যাঁ, এখানে এ এর মধ্যেও হতে পারে, বিবির মধ্যেও হতে পারে, আর একটা নতুন আকর্ষণ বল হতে পারে এ আর বি এর মধ্যে। কেন? কারণ আমরা এ আর বিকে মিশিয়ে দিয়েছি। ঠিক আছে? আবার বলছি, দেখ, এখানে যখন শুধু এ একা ছিল তখন এর ভেতরে যে কণাগুলো ছিল তাদের নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল ছিল, সেটাকে আমি কী দিয়ে লিখলাম? এ এর সঙ্গে এ এর আকর্ষণ বল। ঠিক আছে? এখানে ধর বি, এখানে অনেক বি কণা ছিল, তাহলে নিজেদের মধ্যে তাদের আকর্ষণ বল ছিল, তাকে কী দিয়ে লিখলাম? বি এর সঙ্গে বি এর আকর্ষণ বল। আর এই দুটোকে যখন মিশিয়ে দিয়েছি, তখন মিশিয়ে দেওয়ার ফলে এদের মধ্যে আকর্ষণ বল তো আছেই, বাদ দে, মিশিয়ে দেওয়ার ফলে একটা নতুন আকর্ষণ বল তৈরি হবে এ এর সাথে বি এর।
ঠিক আছে। এবার বলছে এই তিনটে, এই এর সঙ্গে এর আকর্ষণ বল এবং বি এর সঙ্গে বি এর আকর্ষণ বলটা যদি সমান হয় এর সঙ্গে বি এর আকর্ষণ বলের, তবেই দ্রবণটা আদর্শ দ্রবণ হবে। মানে ওদেরকে মেশানোর আগে ওদের নিজস্ব যে নিজেদের মধ্যে অণুর মধ্যে যে আকর্ষণ বলটা ছিল, ওদের মেশানোর পরেও এর সঙ্গে বি এর যে দুটো নতুন আলাদা আলাদা পার্টিকেল আছে তাদের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা যদি সমান হয় তবেই এই দুজনকে মেশালে দ্রবণটাকে আমরা কি বলতে পারবো? আদর্শ দ্রবণ বলতে পারবো। ঠিক আছে, তাহলে মেন শর্ত আদর্শ দ্রবণের দুটো, যে দুটো দ্রবণকে আমরা মেশাচ্ছি তাদের কণাগুলির আণবিক আকার, আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি একই হতে হবে। এর ক্ষেত্রে এবং বি এর ক্ষেত্রে আণবিক আকার, আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি একই হতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এদেরকে যখন আমরা মিশিয়ে দিচ্ছি তখন এরা মিশে যাওয়ার পর এর সঙ্গে বি এর একটা আকর্ষণ বল এখানে তৈরি হচ্ছে দ্রবণটাতে। তাহলে এখানে বলা হচ্ছে যে উপাদান কণাগুলি, মানে এ এর সঙ্গে এ এর আকর্ষণ বল আর বি এর সঙ্গে বি এর আকর্ষণ বল, এই আকর্ষণ বলের মানগুলো যেন মেশানোর পরেও একই থাকে। মেশানোর আগেকার আকর্ষণ বল নিজেদের মধ্যে, মেশানোর পরে একে অপরের মধ্যে আকর্ষণ বল, এই মানটা যেন সমান থাকে। এই কন্ডিশান দুটো যদি দুটো ডিফারেন্ট মানে দ্রবণ স্যাটিসফাই করে তবে তাদের মিশ্রণটাকে আমরা বলতে পারবো দ্রবণটা একটা আদর্শ দ্রবণ। ঠিক আছে, শর্তগুলো যেন মনে থাকে, কারণ কোনো ব্যাখ্যামূলক কোশ্চেন দিলে কিন্তু তোদের এই শর্তগুলো লিখতে হতে পারে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তোরা অবশ্যই অতি অবশ্যই আদর্শ দ্রবণের উদাহরণ মাস্ট করতেই হবে এবং এটা কিন্তু তোদের মুখস্থ রাখতে হবে, একটাও বাদ দিবি না। যতগুলো বইতে লেখা থাকবে একটা কলাম করে লিখে রেখে দিবি আদর্শ দ্রবণের উদাহরণ। যেমন বেনজিন আর টলুইনের দ্রবণ, এই দ্রবণটাকে আমরা বলতে পারি আদর্শ দ্রবণ। বলা যায় না ফট করে, এইচএসে এমন এমসিকিউ একটা দিয়ে দিল যে নিচের কোনটা আদর্শ দ্রবণ নয়। তোকে বেশি করতে হবে না, বইয়ের যে সমস্তগুলো উদাহরণগুলো আছে সেগুলো একটু মুখস্থ রাখবি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাই আদর্শ দ্রবণের বৈশিষ্ট্যে চলে যাই। আদর্শ দ্রবণের বৈশিষ্ট্যে যাব আমরা। ঠিক আছে। আচ্ছা, আদর্শ দ্রবণ কী করে? সব উষ্ণতা ও গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে। আমরা শুরুতেই সংজ্ঞাতে বলেছি যে আদর্শ দ্রবণ সব উষ্ণতা এবং গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলবে। এবার ধর এ আর বি দুটো বিশুদ্ধ তরল নেওয়া হয়েছে, হ্যাঁ, এটা এ এটা বি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আগের দিন পড়িয়েছিলাম এ এর যে আংশিক চাপটা দেবে সেটা কি হবে? এইটা আগের দিন করিয়েছিলাম 1-2 দিয়ে। ঠিক আছে, পি এ ইকুয়াল টু এক্স এ ইন্টু পি এ জিরো, এখানে হয়ে যাবে পি বি ইকুয়াল টু এক্স বি ইন্টু পি বি জিরো। ঠিক আছে, তো আদর্শ দ্রবণ যদি হয়, আদর্শ দ্রবণের ক্ষেত্রে এই সমীকরণটা কিন্তু আদর্শ দ্রবণ মেনে চলবে। মানে মোট চাপ এই মেশানোর পর দ্রবণের যে মোট চাপ সেটা এ এর আংশিক চাপ এবং বি এর যে আংশিক চাপ দুটোর সাম, মানে দুটোর যোগফলের সমান হবে। তাহলে এখানে আমি মানটা বসিয়ে দিতে পারি। আশা করি বলতে হবে না পিবি জিরোটা কি, পিএ জিরোটা কি, আশা করি বলতে হবে না। ঠিক আছে, এই সংক্রান্ত টুকটাক একটা দুটো অঙ্ক হয় যেটা আমি পরে করাবো, সাধারণত বইতে পাওয়া যায় না। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। আদর্শ দ্রবণের ক্ষেত্রে এইটা কখনো বলা যায় না, কাজে লাগতেও পারে। ঠিক আছে, সেক্ষেত্রে ধর আর দ্রবণটা আদর্শ বলে দিল, তাহলে দুজনকার মোল ভগ্নাংশ বার করে এই বিশুদ্ধ অবস্থায় নিশ্চয়ই পিএ জিরো আর পিবি জিরোর মান দেওয়া থাকবে, তাহলে দ্রবণটার মোট চাপ বার করতে বললে এই ফর্মুলায় বসিয়ে যোগ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এটা গেল আদর্শ দ্রবণের একটা বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্যটা কিন্তু এইচএসের জন্য 2 নম্বর বৈশিষ্ট্য থেকে অতি অবশ্যই, মানে আমি পরীক্ষা নিলেও কোশ্চেন থাকবে আর এইচএসেও কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আদর্শ দ্রবণের ক্ষেত্রে দুটো জিনিস দেখা যায়। আদর্শ দ্রবণের ক্ষেত্রে একটা হয় ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0, ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু 0। শুধু ডেল্টা ভিও থাকতে পারে, বইতে অসুবিধা নেই। এটা ডেল্টা এইচ, বই এটা ডেল্টা এইচ সলিউশন দিচ্ছে। ডেল্টা এইচ সলিউশন ইকুয়াল টু 0, ডেল্টা ভি সলিউশন, এই ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য, এটা হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য। এটা আদর্শ দ্রবণের ক্ষেত্রে এইগুলো মেনে চলবে। এবার কি এই জিনিসটা আমি বলছি তোদের, দেখ
তোদের শুরুতেই কি বলেছে, আদর্শ দ্রবণের যে ক্রাইটেরিয়া কন্ডিশান ছিল সেই শর্তে কি বলেছিল, যে ধর এ নিয়েছিস আর বি নিয়েছিস, ঠিক আছে, তো এ আর বি এই দুটোকে মিশিয়ে ধর তোরা আদর্শ দ্রবণ তৈরি করছিস। তাহলে ওখানে শুরুতেই কি পয়েন্টটা ছিল, যে এর আকার আকৃতি ও রাসায়নিক প্রকৃতি দুজনকার কি হবে, সেম হবে। তাহলে দুজনকার যদি আকার আকৃতি ও রাসায়নিক প্রকৃতি সেম হয়, হ্যাঁ, তাহলে দুজনকে মেশানোর পর ওদের ক্ষেত্রে কি হবে, ধর একটু উদাহরণ দিই, ধর এ এর ভলিউম ধর 10 ml, ঠিক আছে, বি এর ভলিউম ধর 20 ml, এর ভলিউম ধর 20 ml, এই দুটোকে মেশাচ্ছি। তাহলে দেখা যাবে মিক্সিংয়ের পর এদের দ্রবণটার মোট ভলিউম কিন্তু এদের যোগফলের সমান হবে। কেন? কারণ দেখ, এদের যে আকার আকৃতি, এখানে এ এর সঙ্গে এ এর যা ডিস্টেন্স, এখানে বি এর সঙ্গে বি এর যা ডিস্টেন্স, ঠিক আছে, যা ডিস্টেন্স বা যা আকর্ষণ, দুটো মেশানোর পর ওদের মধ্যেও কম্বিনেশানটা কী হবে, একই রকম হবে। মানে অ্যাজ ইফ এটাও যেরকম ভেতরের গঠন, বিটারও সেই রকমই ভেতরের গঠন। তাহলে এই দুটোকে যদি মিশিয়ে দিই, তাহলে এদের ভেতরে যে বিন্যাস ছিল এবং বি এর ভেতরে যে বিন্যাস ছিল, মেশানোর পরও সেই বিন্যাসটা কিন্তু ভেতরে একই রকম রয়ে যাবে। আর বিন্যাসটা যদি একই রকম রয়ে যায়, তাহলে এদের আলাদা আলাদা ভলিউম হবে, দ্রবণটা তৈরি করে মেশানোর পরও তাদের ভলিউম একই হবে। তার মানে ভলিউমের এক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। মিক্সিং বলেছে, মেশানোর পর ভলিউমের কোনো চেঞ্জ হবে না, টোটাল সামটাই তাদের ভলিউম হবে। এবার তোদের মনে হতে পারে যে স্যার ভলিউমের চেঞ্জ হবে না বলছেন, তাহলে সাধারণত এটাই তো হয়, 10-এর সঙ্গে 20 যোগ করলে তো 30ই হবে। না, ধর এখানে এর সঙ্গে এ যতটা ক্লোজ ছিল, ধর বিটা দেওয়ার পর ধর দ্রবণটা যদি আদর্শ না হয়, তাহলে এর প্রকৃতি বা এর ভেতরে অণুর আকার আকৃতি এর সঙ্গে যদি ম্যাচ না করে, তাহলে ধর সুন্দরভাবে এইভাবে বিন্যাস ছিল, ঠিক আছে। এবার ধর বি এর পার্টিকেলটা বড়, আকৃতিটা বড়, যখন তুই মেশালি, ধর বিটা কিরাম ছিল, সুন্দর ছিল, একটু বড় বড় ছিল, এরম ছিল। এবার তুই যখন মিশিয়ে দিবি না, তখন ওরা হ্যাপাজার্ড একটা আকৃতি গঠন করে দেবে। যদি এদের আকার আকৃতি সব সেম না হয়, তাহলে একটা অড টাইপের এখানে কি হয়ে যাবে, আকৃতি বিন্যাস চলে আসবে, যার কারণে ওদের ভলিউম একটুখানি হলেও পয়েন্টে হয়তো বেড়ে যেতে পারে। কারণ ওদের ভেতরের বিন্যাসটা যদি পাল্টে যায়, তাহলে বেড়ে যেতে পারে। এক্ষেত্রে যেহেতু এরও বিন্যাস আর এরও বিন্যাস একই রকম, ভেতরটা আকার আকৃতি বল রাসায়নিক প্রকৃতি বল একই রকম, তাহলে এদের মেশানোর পরেও ওদের বিন্যাসটা একই রকম থাকবে। তাহলে মোট ভলিউমটা কী থাকবে, আনচেঞ্জ থাকবে। মানে এদের আলাদা আলাদা ভলিউম যা, এদের যোগ করলেও একই ভলিউম থাকবে। তাই এখানে ভলিউমের কোনো পরিবর্তন হবে না। তাই এখানে আমরা বলতে পারি ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0, ঠিক আছে। এইচএসে এরম কোশ্চেন আসতে পারে, কিন্তু এখন অবধি কোনো বছর আসেনি, আসতেই পারে, যে আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0 হয় কেন। এটা আমার মত অনুযায়ী এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সাধারণত এরম দেয় না, সাধারণত কী দেয় বলতে, আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য লেখো। কিন্তু কেন, এইটা তোরা বই থেকে আমি যেটা বললাম এইভাবে লিখবি না, তোরা বই পড়ে এই আকার আকৃতি এই পয়েন্টটাকে হাইলাইট করে লিখবি। বইতে আকর্ষণের পয়েন্টটাকেও বলেছে, দুটো পয়েন্টই উল্লেখ করে বইয়ের মতো করে লিখবি, ঠিক আছে। আচ্ছা, এবার চলে যাই 3 নম্বর পয়েন্টে। ডেল্টা এইচ সলিউশনটা কী হয়, 0 হয়। ডেল্টা এইচ সলিউশনটা 0 হয়। কেন 0 হয় দেখ, তোকে প্রথমে জানতে হবে যে ডেল্টা এইচটা কী। তো ডেল্টা এইচ কী, আমি তোকে একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। ধর এ আছে, হ্যাঁ, একটা বিক্রিয়া, এটা সিম্পল, ওটার সাথে কোনো সম্পর্ক নেই, ধর এরম তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এরা যে তৈরিটা হয়, কীভাবে তৈরি হয়, এই বন্ডগুলো ব্রেক হয়, আর এবি বন্ড এটার ফর্মেশন হয়, এই বন্ডগুলোর ব্রেক হয় আর এই বন্ডটার ফর্মেশন হয়, ঠিক আছে। এবার যে এই ব্রেকিংয়ের এনার্জি, বন্ডের ব্রেকিংয়ের এনার্জি এবং এই যে দুটো বন্ড ফর্মেশনের এনার্জি, এই এনার্জির এই যে ডিফারেন্স, এই শক্তিটা বেরিয়ে আসে ডেল্টা এইচ হিসেবে, ঠিক আছে। এটাকে আমরা বলে থাকি বিক্রিয়ার এনথালপির পরিবর্তন, ঠিক আছে। এটা মানে অরিজিনালি শক্তির তাপের পরিবর্তন। এবার আদর্শ দ্রবণ প্রস্তুতির সময় উপাদান অণুগুলির কী হয়, আন্তরাণবিক আকর্ষণ বলের কোনোরূপ পরিবর্তন হয় না। তার মানে এ এর সঙ্গে এ এর যে আকর্ষণ বল ছিল, বি এর সঙ্গে বি এর যে আকর্ষণ বল ছিল, আদর্শ দ্রবণের ক্ষেত্রে
এবির আকর্ষণ বলটাও কি থাকে, এক থাকে। তাহলে এদের ভেতর, এটা জাস্ট আমি তোকে এক্সাম্পল দিয়ে বোঝালাম, কিন্তু হ্যাঁ এটা বুঝলে এটা দেখ বুঝতে সুবিধা হবে। তাহলে এর সঙ্গে এর আকর্ষণ বল, বি এর সঙ্গে বি এর আকর্ষণ বলটা, ধর এই আকর্ষণ বলটা ব্রেক হয়ে এই নতুন আকর্ষণটা তৈরি হচ্ছে। মানে এটা বোঝাচ্ছি বন্ডের মতো করে, এটা বন্ডের মতো করে না ভাবলেও চলবে, আমি এক্সাম্পলটা দিলাম এটা যাতে তাড়াতাড়ি বুঝতে পারিস। তাহলে এদের যে আকর্ষণ বল, যেটা নতুন তৈরি হচ্ছে, সেখানেও তো আকর্ষণ বলটা সেম। তাহলে এই আকর্ষণ বলটা সেম হওয়ার জন্য এক্ষেত্রে আমাদের কি হয়, বিক্রিয়ার তাপের কোনো পরিবর্তন হয় না। মানে ওরা অ্যাজ ইফ খুব ইজিলি ওরা কি হয়, মিশে যায়। কারণ এদের আকর্ষণ বল আর এদের আকর্ষণ বল আর এর আকর্ষণ বল সেম। তাহলে এখানে একে সরিয়ে একটা বি ঢুকে গেল, ওদিকে বিকে সরিয়ে এ ঢুকে গেল, দিয়ে সুন্দর করে মিশে গেল। এর জন্য কোনো বাইরে থেকে হিট দিতেও হলো না বা তাপ রিলিজও করলো না। কেন করলো না? কারণ এগুলো সবকটা সমান, তাই জন্য। ঠিক আছে, এখানেও কোশ্চেন হতে পারে হোয়াই ডেল্টা ইজ সলিউশন ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এইটা আদর্শ দ্রবণটা পড়ে তুই সংজ্ঞা করবি, শর্ত করবি, উদাহরণ করবি এবং বৈশিষ্ট্যতে এই দুটো পয়েন্ট কেন হচ্ছে, এই দুটো অতি অবশ্যই কিন্তু জরুরি। ঠিক আছে, তার মানে দেখ অনাদর্শ দ্রবণ নিশ্চয়ই আর বলতে হবে না। অনাদর্শ দ্রবণ কাকে বলবে? যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বের আউটের সূত্র মেনে চলবে না। এই আকর্ষণ বলগুলো, এর আকর্ষণ বল, বির আকর্ষণ বল নিশ্চয়ই নট ইকুয়াল টু কী হবে, বির আকর্ষণ বল। মানে আদর্শ দ্রবণের শর্তগুলো না মানলেই সেটাই হয়ে যাবে অনাদর্শ দ্রবণ। অনাদর্শ দ্রবণের উদাহরণ আলাদা করে মুখস্থ রাখতে হবে না, যেগুলো আদর্শ দ্রবণের উদাহরণ ছিল সেগুলোই মুখস্থ রাখবি, সেগুলো বাদ দিয়ে মনে রাখবি বেশিরভাগটাই অনাদর্শ দ্রবণ। এবং অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে এটা নিশ্চয়ই হবে না। ঠিক আছে, তো এই ক্রাইটেরিয়াগুলো অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে দেখা যাবে। ডেল্টা ভি মিক্সিং নট ইকুয়াল টু 0, ডেল্টা ইজ সলিউশন নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব নেক্সট টপিকে, খুব ইম্পর্টেন্ট টপিক। অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা কিছু আলোচনা করব। ঠিক আছে, অনাদর্শ দ্রবণের বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশ, সেই লেখচিত্রের দিকে আমরা চলে যাব। মানে দ্রবণটা ধর যদি অনাদর্শ হয়, হ্যাঁ, তার মানে কি দ্রবণটা আদর্শ নয়, তার মানে এটার সাথে আদর্শ দ্রবণের একটুখানি পার্থক্য হয়ে গেল। আদর্শ দ্রবণের কি ঘটলো? আদর্শ দ্রবণের বিচ্যুতি হলো, পার্থক্য ঘটলো, আদর্শ দ্রবণের থেকে একটু আলাদা হয়ে গেল। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে শুনবি। হ্যাঁ, তাহলে দ্রবণটা যদি অনাদর্শ হয় সেখানে দুটো কেস ঘটতে পারে। ঠিক আছে, মানে আদর্শ দ্রবণের থেকে কি হচ্ছে, অনাদর্শ দ্রবণের একটা বিচ্যুতি ঘটছে, মেনে চলছে না। যেমন বাস্তব গ্যাসের সঙ্গে আদর্শ গ্যাসের তোরা বিচ্যুতি পড়েছিলিস, তেমনি এখানে আদর্শ দ্রবণের সঙ্গে অনাদর্শ দ্রবণের একটা বিচ্যুতির সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো বিচ্যুতিটা কী ধরনের হয়? দু ধরনের হয়। একটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি, আর একটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। ঠিক আছে, ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি। তো আমি এখন দেখে নিই যে ধনাত্মক বিচ্যুতি কখন ঘটবে এবং ধনাত্মক বিচ্যুতি জিনিসটা কি। আমি আগে ধনাত্মক বিচ্যুতিটাকে নিয়ে বোঝাই, একটা বোঝালেই তোরা দুটো অটোমেটিক বুঝতে পারবি। দেখ, আদর্শ দ্রবণের ক্ষেত্রে কী হচ্ছিল, এর আকর্ষণ বল বির আকর্ষণ বল ইজ ইকুয়াল টু হচ্ছিল বির আকর্ষণ বল, তাই তো, সমান হচ্ছিল। তার মানে এখানে নিশ্চয়ই অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে নিশ্চয়ই এই সমানটা কি হবে না। সমানটা যদি না হয় তাহলে দুটো কেস হতে পারে, হয় এটা গ্রেটার দ্যান হবে, নয় এটা লেস দ্যান হবে, তাই তো, হয় এটা গ্রেটার দ্যান হবে, নয় এটা লেস দ্যান হবে। তাহলে আমি যদি প্রথমটায় ধরে নিই যে এদের নিজস্ব আকর্ষণ বলটা, ঠিক আছে, এদের নিজস্ব আকর্ষণ বলের মানটা কি হচ্ছে, এর থেকে বেশি হচ্ছে, মানে মেশানোর আগে ইন্ডিভিজুয়াল এ এবং ইন্ডিভিজুয়াল বিতে তাদের নিজস্ব যে আকর্ষণ বলটা ছিল সেটা মেশানোর পর বির মধ্যে যে আকর্ষণ বল তার সমান হলো না। উপরন্তু কী হলো, আগে যে এ আর বির মধ্যে আকর্ষণ বলটা ছিল সেটা মেশানোর পর কিছুটা কমে গেল। মানে আগের আকর্ষণ বলটা কী ছিল, এই আকর্ষণ বলটা দেখ বেশি ছিল আগের, মেশানোর পর কি হলো, আকর্ষণ বলের মানটা কমে গেল। ঠিক আছে, তার মানে দেখ এটা কী হলো, মেশানোর পর দ্রবণের ক্ষেত্রে কি হলো, আকর্ষণ বলটা, এদের আকর্ষণ বলটা কি হলো, কমে গেল। এটা বেশি, এটা বেশি, এটা কম,
ঠিক আছে, এবার তাহলে কি ঘটনা ঘটছে আমরা চলে যাব। দেখ, আদর্শ দমনের ক্ষেত্রে আমরা ধরেছিলাম এটা সমান, ঠিক আছে, মেশানোর পরেও যা আকর্ষণ বল, মেশানোর আগেও আকর্ষণ বল সমান। কিন্তু আমি কেস ওয়ানে দেখতে পাচ্ছি যে মেশানোর আগে আকর্ষণ বল বেশি ছিল, মেশানোর পরে আকর্ষণ বল কমে গেছে। এবার শোন, মনে কর আমি এটা মিশিয়ে দিয়েছি, কেয়ারফুলি শুনবি, দরকার হলে 2 বার 3 বার শুনবি। মনে কর আমি এটা মিশিয়ে দিয়েছি, তাহলে মিশিয়ে দিলে এ আর বির মধ্যে এ এর সঙ্গে বি এর আকর্ষণ বল হচ্ছে, ঠিক আছে। তাহলে এই আকর্ষণ বলটা যদি আদর্শ দ্রবণ হতো তাহলে এটা সমান হতো, তো তাহলে বেশি হতো। তো এই মানটা কি হয়েছে, এই মানটা মেশানোর পরে এই মানটা কি হয়েছে, কেস ওয়ানে কমে গেছে। তার মানে এই আকর্ষণ বলটা, ভেতরের যে আকর্ষণ বল আছে এই বলটা তুলনামূলক কি হয়েছে, তুলনামূলক কম আছে, আকর্ষণ বলটা তুলনামূলক কম আছে। এবার শোন, যেটা থাকার কথা মানে আদর্শ দ্রবণে থাকার কথা কি সমান, কিন্তু এখানে কি হয়েছে, কমে গেছে। তাহলে যদি এদের আকর্ষণ বলটা ভেতরে কমে যায় তাহলে আদর্শ দ্রবণ যদি এটা হতো, খুব মন দিয়ে শুনবি, যদি দ্রবণটা আদর্শ দ্রবণ হতো তাহলে এদের যা আকর্ষণ বল হতো তার থেকে এখন আকর্ষণ বলটা কম। তাহলে নিজেদের মধ্যে আকর্ষণ বলটা যদি কম থাকে তাহলে, যদি দেখ নিজেদের মধ্যে আকর্ষণ বলটা কম থাকে তাহলে বেশি বেশি বাষ্পায়ন ঘটবে, বেশি বেশি বাষ্পায়ন ঘটবে, বেশি বাষ্পায়ন ঘটবে, তাই তো। আকর্ষণ বলটা বেশি বাষ্পায়ন কেন ঘটছে, এইটার জন্য। আকর্ষণ বলটা আদর্শ দ্রবণের ক্ষেত্রে যেটা এক্সপেক্টেড আকর্ষণ বল তার থেকে যেহেতু এই মেশানোর পর আকর্ষণ বলটা কম, যেহেতু কম, যেটা থাকার কথা তার থেকে আকর্ষণ বলটা যেহেতু কম, তাহলে এখানে বাষ্পায়নটা কি হবে, বেশি বেশি বাষ্পায়ন ঘটবে। বাষ্পায়ন বেশি ঘটলে কি হবে, বেশি বাষ্প উৎপন্ন হবে। বাষ্পায়নটা যদি বেশি ঘটে তাহলে বেশি বাষ্প উৎপন্ন হবে, মানে যত বাষ্প থাকার কথা তার থেকে কিছুটা বেশি বাষ্প উৎপন্ন হবে। আমি নীলকালি দিয়ে এক্সট্রা বাষ্পগুলো করে নিলাম, অনেক এক্সট্রা বাষ্প তৈরি হবে কারণ ওদের আকর্ষণ বলটা কম, তাহলে বেশি বাষ্প তৈরি হবে। বাষ্প যদি বেশি তৈরি হয় তাহলে কি হবে, তাহলে বাষ্প চাপ কি হবে, যেটা হওয়ার কথা তার থেকে বৃদ্ধি পাবে, যেটা হওয়ার কথা তার থেকে বাষ্পচাপটা কি হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো বাষ্পচাপটা বৃদ্ধি পাওয়ার ফলে এবার ধনাত্মক বিচ্যুতি কেন বলছি সেটাতে যাব। তাহলে এই ঘটনাটা দেখ, এই কেসটা পুরোটা ক্লিয়ার, বাষ্পচাপটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবার আদর্শ দ্রবণের ক্ষেত্রে, হ্যাঁ মনে কর দ্রবণটা আদর্শ, আমি আগের দিন এই গ্রাফ কিন্তু ভালো করে শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। এ আর বি নিয়েছি, ধর এটা হচ্ছে এক্স এ ইকুয়াল টু 1, এটা এক্স বি ইকুয়াল টু 0, এদিকটা হবে এক্স এ ইকুয়াল টু 0, এক্স বি ইকুয়াল টু 1, মানে এটা বি এটা হচ্ছে এ বোঝাচ্ছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে যদি এটা পি এ 0 হয়, এটার ক্ষেত্রে এটা যদি পি বি 0 হয়, হ্যাঁ কারণটা বলে দিলাম। এবার আমি গ্রাফটায় যাচ্ছি, পি এ 0 আর এদিকটা হচ্ছে পি বি 0, ঠিক আছে। তো এরকম গ্রাফ আগের দিন আমরা পেয়েছিলাম, এরাম গ্রাফ পেয়েছিলাম আমরা, তাহলে এরাম হওয়ার কথা ছিল এবং এদের সেই মোট গ্রাফটা দেখবি আগের দিন এরাম পেয়েছিলাম, আগের দিন এদিকটা বেশি দিয়েছিলাম এদিকটা কম দিয়েছিলাম, ওটা কোনো ফ্যাক্টর না, এরাম হওয়া উচিত। এটা হওয়া উচিত কখন, যদি দ্রবণটা কী হতো, এটা আদর্শ দ্রবণের গ্রাফ, ঠিক আছে, এটা হওয়া উচিত ছিল। এইবার এখানে কি ঘটবে দেখ, এবার এখানে ঘটবে, এবার এইটায় চলে যা, যদি কেস ওয়ানে এইটা হয়, এইটা হচ্ছে মেন কারণ, কিন্তু এটা যেটা দেখিয়েছি এটা বইতে ভাষায় লেখা আছে, আমি তোকে এইভাবে দেখিয়েছি। মানে দ্রবণটা মেশানোর পর যদি আকর্ষণ বলটা কমে যায় তাহলে দেখ এই ঘটনাটা ঘটছে, আকর্ষণ বল কমে গেলে বেশি বেশি বাষ্প তৈরি হবে, বেশি বাষ্পায়ন ঘটবে, বেশি বাষ্প তৈরি হবে, বাষ্পচাপ বেড়ে যাবে। তাহলে বাষ্পচাপ যদি বেড়ে যায় তাহলে এই গ্রাফটা, এই যে গ্রাফটা এঁকেছিলাম এই গ্রাফটা দেখ এরম হয়ে যাবে। কেন এরম হয়ে যাবে, দেখ এই পয়েন্টে, মনে কর এই পয়েন্টে আদর্শ দ্রবণ হলে তার বাষ্পচাপ এই পয়েন্টে থাকতো, কিন্তু আমরা দেখছি যে যদি দ্রবণটা আদর্শ না হয়ে এই কেসটা হয় তাহলে তার বাষ্পচাপ যেটা হওয়ার কথা তার থেকে কি হচ্ছে, বাষ্পচাপ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই পয়েন্টে এর বাষ্পচাপ যদি এটা হওয়ার কথা ছিল তাহলে এই কেসটার জন্য বাষ্পচাপ কিছুটা বেড়ে যাচ্ছে।
এই পয়েন্টেও বাষ্পচাপ এখানে ছাওয়ার কথা ছিল, বেড়ে যাবে, এই পয়েন্টেও বেড়ে যাবে, এই পয়েন্টেও বেড়ে যাবে, এই পয়েন্টেও বেড়ে যাবে। তা বেড়ে গিয়ে গ্রাফটা কী হয়ে যাবে, ওপর দিয়ে যাবে, মানে যেটা গ্রাফ হওয়ার কথা ছিল এটা হয়ে ওপর দিয়ে যাবে। অপর দিকে দেখ, এইটার ক্ষেত্রেও তাহলে কী হবে, এটার ক্ষেত্রেও বাষ্পচাপটা কী হবে, বেড়ে যাবে। এই পয়েন্টে দেখ যদি বাষ্পচাপ এটা হয় তাহলে এখানে বেড়ে যাবে, বেড়ে যাবে কেন, কারণ বাষ্পচাপ বাড়ার কারণটা তো আমি বলে দিলাম, যে এখানে যেহেতু এদের নিজস্ব আকর্ষণ বল, যেহেতু এদের নিজস্ব আকর্ষণ বলের মানটা মেশানোর পরে আকর্ষণ বলটা কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আকর্ষণ বল যদি এদের নিজেদের মধ্যে কমে যায় তাহলে বাষ্পের পরিমাণ, সৃষ্ট বাষ্পের পরিমাণ বেড়ে যাবে। বাষ্প যদি বেড়ে যায় বাষ্পচাপ তাহলে কী হবে, বেড়ে যাবে। তাহলে যে বাষ্পচাপটা হওয়ার কথা ছিল বাষ্পচাপটা কী হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে এইটার দেখ, এইটার বাষ্পচাপও বেড়ে গেছে, এটার বাষ্পচাপও বেড়ে গেছে, তাহলে এদের মোট বাষ্পচাপটাও কী হবে, বেড়ে যাবে। এই গ্রাফটা দেখবি দেয়া আছে, এই গ্রাফটাকে, এই গ্রাফগুলোকে আমরা বলছি ধনাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি কেন, ধনাত্মক, দেখ এটা বেড়ে যাচ্ছে, বাষ্পচাপটা যেটা হওয়ার কথা ছিল প্রত্যেকটার ক্ষেত্রেই দেখ, এটা হওয়ার কথা ছিল দেখ ওপর দিয়ে যাচ্ছে, এটা হওয়ার কথা ছিল বেড়ে যাচ্ছে, ওপর দিয়ে যাচ্ছে, এই ওপর দিয়ে গ্রাফটা যাচ্ছে বলে মানে বাষ্পচাপটা বেড়ে যাচ্ছে বলে এটাকে আমরা বলছি ধনাত্মক বিচ্যুতি। ঠিক আছে, ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে কারণটা ঠিক উল্টে যাবে, এটা সমান হতে পারতো আদর্শ দোলনের ক্ষেত্রে, অনাদর্শ দোলনের ক্ষেত্রে দুটো চান্স, আগেকার আকর্ষণ বলটা বেশি, এখনকার আকর্ষণ বলটা কম, তখন কি হচ্ছে, তখন ধনাত্মক বিচ্যুতি, এই কারণগুলো ঘটছে। এবার দেখ আমি এই ছবিটাতেই ঋণাত্মক বিচ্যুতিতে চলে যাই, এই ছবিটাতেই চলে যাই, এটা একটু মুছে দিই। ধর বিচ্যুতিটা ধর ঋণাত্মক বিচ্যুতি হবে, করে দিলাম। এখানে এদের মধ্যেকার যে আকর্ষণ বল এ বা বিবির আকর্ষণ বলের থেকে মেশানোর পর যদি আকর্ষণ বলটা বেড়ে যায়, মেশানোর পর যদি আকর্ষণ বলটা বেড়ে যায়, মেশানোর পর আকর্ষণ বলটা কমে যেতে পারতো, কমে গেলে কি হতো দেখালাম, মেশানোর পর আকর্ষণ বলটা যদি বেড়ে যায় তাহলে যত বাষ্প থাকার কথা ছিল এদের মধ্যে আকর্ষণ বলটা কী হয়ে গেছে, আকর্ষণ বলটা বেশি হয়ে গেছে, তাই তো, মেশানোর পর আকর্ষণ বলটা কী হয়ে গেছে, বেশি হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে আকর্ষণ বলটা যেটা হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল সমান, তার থেকে আকর্ষণ বলটা বেড়ে গেছে, বেড়ে গেলে এখানে বাষ্পের পরিমাণ কি হয়ে যাবে বল, বাষ্পের পরিমাণ কমে যাবে, বাষ্পের পরিমাণ কমে যাবে। কেন কমে যাচ্ছে, কারণ এখানে তো নিজেদের মধ্যে আকর্ষণ বলটা বেড়ে গেছে, তাহলে আকর্ষণ বল যত বেড়ে যাবে এখানে বাষ্পের পরিমাণ তত কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে বাষ্পর পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ এখানে বাষ্পায়ন কী হচ্ছে, কম বাষ্পায়ন ঘটবে, কম বাষ্পায়ন ঘটলে এখানে কি হবে, কম বাষ্প উৎপন্ন হবে, কম বাষ্প উৎপন্ন হলে কি হবে, বাষ্পচাপ, বাষ্পই যদি কমে যায়, বাষ্পের পরিমাণ যদি কমে যায় তাহলে এখানে কি হয়ে যাবে, বাষ্পচাপ কি হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে, বাষ্পচাপ হ্রাস পেয়ে যাবে। তার মানে এখানে গ্রাফটা কীরকম হবে, গ্রাফটা ধর একটা ছিল এই, একটা ছিল এই, আর একটা ছিল এই, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে বাষ্পচাপ কি হয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে বাষ্পচাপ হ্রাস পেয়েছে, মানে এখানে বাষ্পচাপটা এরম নিচে দিয়ে যাবে, এখানেও নিচে দিয়ে যাবে, এদের যোগফলটাও কমে যাবে, নিচে দিয়ে যাচ্ছে মানে বাষ্পচাপটা কমে যাচ্ছে। দেখ এই পয়েন্টে বাষ্পচাপটা আদর্শের ক্ষেত্রে হওয়া উচিত ছিল এইখানে, কিন্তু বাষ্পচাপটা অরিজিনালি কী হয়ে যাচ্ছে, বাষ্পচাপটা কমে যাচ্ছে, তাই এটাকে আমরা বলছি ঋণাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি, এটাকে আমরা বলছি ঋণাত্মক বিচ্যুতি, নিচে দিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, তো ওটা গেল ধনাত্মক বিচ্যুতি, এটা গেল ঋণাত্মক বিচ্যুতি। অতি অবশ্যই কারণ আসতে পারে, ঋণাত্মক বিচ্যুতি ধনাত্মক বিচ্যুতির কারণ আসতে পারে। এবং তোদের বলে রাখি, ধনাত্মক বিচ্যুতি দেখায় এইরূপ তরল জোড় এর নামগুলো মুখস্থ রাখবি, মানে ধনাত্মক বিচ্যুতি তার কারণ লেখচিত্র, এবং ধনাত্মক বিচ্যুতি যারা দেখায় সেই জোড়া জোড়া তরলগুলোর নাম মুখস্থ রাখবি, কারণ যদি পরীক্ষায় উদাহরণ দিয়ে বলে এটা কী ধরনের বিচ্যুতি দেখাবে, তাহলে আমাদের এমনি খালি চোখে দেখে বলার উপায় আছে, কিন্তু উপায়টা কিন্তু বিশেষ করে নেই, কম আছে। যেমন ধর আমি তোদের একটা উদাহরণ দিই, ধর তোদের বলেছে কোনো একটা এক্সাম্পল,
তোদের হয়তো কোনো একটা এক্সাম্পল বলছি, ধর বলেছে এ আর বি, এটা একটা যৌগ, বিটা একটা যৌগ, তাই একটা যৌগ দিয়ে দিয়েছে। তোদের বলেছে যে এইটা ঋণাত্মক বিচ্যুতি দেখায়, বা তুই কোশ্চেন থেকে দেখে বুঝতে পারছিস যে উত্তরটা ঋণাত্মক বিচ্যুতি আসছে, মানে বাষ্পচাপ ধর কমে যাচ্ছে, দেখতে পাচ্ছিস বাষ্পচাপ কমে যাচ্ছে বা ঋণাত্মক বিচ্যুতি তুই দেখে বুঝতে পারছিস কোশ্চেনটার মধ্যে উত্তরটা। বা তোকে বলেছে দুটো যৌগ দিয়ে দিয়েছে, ধর ইথানল আর একটা কিছু দিয়েছে, বলেছে এরা কী ধরনের বিচ্যুতি দেখাবে, ঠিক আছে। তো ঋণাত্মক বিচ্যুতি কারা দেখাবে, কি দেখলাম ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে আমরা কি দেখলাম, কারণটা মনে রাখবি সবসময় মাথায়। এই আকর্ষণ বলটা কী হবে, মেশানোর পরের আকর্ষণ বল কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ঋণাত্মক বিচ্যুতি বৃদ্ধি পাচ্ছে, তো কারণ আকর্ষণ বলটা বাড়ছে বলে, আবার বলছি একটু তোরা দেখে নিবি রিপিট করে, আকর্ষণ বলটা বাড়ছে বলে বাষ্পের পরিমাণ কমছে, বাষ্পের পরিমাণ কমছে বলে বাষ্পচাপের পরিমাণ কমছে, তাই সেটাকে আমরা বলছি ঋণাত্মক বিচ্যুতি, ঠিক আছে। এইবার ধর তোকে এমন একটা দিয়েছে, একটা জোড়া যৌগ দিয়ে দিয়েছে, বলেছে এটা কী ধরনের বিচ্যুতি দেখাবে। সবথেকে ভালো উপায় আমি তোকে বলে দিলাম, কিন্তু ধনাত্মক বিচ্যুতি আর ঋণাত্মক বিচ্যুতির যত উদাহরণ আছে, পরীক্ষা হলে বসে মনে করা কিন্তু অত সোজা হবে না। সব উদাহরণ মুখস্থ করবি। মুখস্থ মানে তুই ধনাত্মক বিচ্যুতি একটা কারণগুলো লিখে, গ্রাফটা লিখে, উদাহরণটা লিখে একটা নোট মতো বানাস, তুই সবকটা উদাহরণ লিখে রাখবি, এবং ঋণাত্মক বিচ্যুতিরও সব উদাহরণ লিখে রাখবি। তবু বলে দিচ্ছি, ধর একটা আনকমন এসছে, তুই দেখতে পাচ্ছিস ঋণাত্মক বিচ্যুতি দেখাচ্ছে, বা ঋণাত্মক বিচ্যুতি হচ্ছে, বুঝবো কী করে। ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে কী হচ্ছে, মেশানোর পর তাদের আকর্ষণ বল কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবার সে মনে কর ইথানল দিয়েছে, হ্যাঁ, আর তার সাথে এমন একটা কিছু দিয়েছে, তুই যেটা দেখে বুঝতে পারছিস তারা হাইড্রোজেন বন্ড করছে, মানে এমন দুটো জোড়া যৌগ দিয়েছে যাদের মধ্যে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন হচ্ছে। তাহলে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন যদি হয়, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলটা তুই দেখে বুঝতে পারছিস বৃদ্ধি পাচ্ছে। মনে কর ইথানলের নিজের মধ্যেও হাইড্রোজেন বন্ধন হয়, দেখবি বইতে একটা উদাহরণ দিয়েছে, হ্যাঁ, অ্যাসিটালডিহাইড আর একটা দিয়েছে ক্লোরোফর্ম, অ্যাসিটোন আর ক্লোরোফর্ম দিয়েছে বইতে। এগুলো একটু মনে রাখতে হবে, অত সোজা নয়, ওই জন্য বলছি বারবার মুখস্থ করে রাখবি, হ্যাঁ। অ্যাসিটোন আর ক্লোরোফর্ম দিয়েছে, এক্ষেত্রে দেখ একটা হালকা হাইড্রোজেন বন্ড হওয়ার চান্স আছে। কি বন্ড হচ্ছে এখানে, একটা হালকা এইচ বন্ড, যদিও ডবল বন্ড থাকলে ভালো এইচ বন্ড করে না, তবু এখানে একটা এইচ বন্ডের একটা চান্স আছে, ঠিক আছে। না সরি, ডবল বন্ড থাকলেও এইচ বন্ড করতে পারে, অসুবিধার কিছু নেই, করতে পারবে, হ্যাঁ। তো এখানে একটা এইচ বন্ড হচ্ছে, এইচ বন্ড হচ্ছে মানে এরা আলাদা যখন ছিল ওদের মধ্যে এইচ বন্ড হচ্ছিল না, কিন্তু এটা মেশানোর পর এদের মধ্যে এইচ বন্ড হচ্ছে। তাহলে এইচ বন্ড হচ্ছে মানে ওদের নিজেদের মধ্যে মেশানোর পর কী হচ্ছে, আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। এটা একটা ধরার উপায়। এবং আমি তোদের কিন্তু আবার বলছি, ধনাত্মক বিচ্যুতি ঋণাত্মক বিচ্যুতি উদাহরণগুলো মুখস্থ রাখবি, কারণ এরকম কোশ্চেন দিতে পারে, জানিস তো। ধর একজোড়া উদাহরণ দিয়ে দিল যে মিথানল আর জল, এদের মধ্যে কী ধরনের বিচ্যুতি দেখা যায়। মিথানল আর জল, দেখবি এখানে ধনাত্মক বিচ্যুতি দিয়েছে। কেন ধনাত্মক বিচ্যুতি দিয়েছে, মিথানল, আমি একটা উপায় বলে দিচ্ছি বোঝার, আর জল, দেখ জলের নিজের মধ্যেও এইচ বন্ড হয়, CH3 হচ্ছে নিজের মধ্যেও এইচ বন্ড হয়। এবার এরা নিজেদের মধ্যেই এইচ বন্ড করে বসেছিল, এটা মেশানোর পরও এদের এইচ বন্ড কিছু কমবে কিছু বাড়বে, কিন্তু আগে যখন এরা একা একা ছিল এদের মধ্যে কিন্তু সুন্দর এইচ বন্ডে আন্তরাণবিক এইচ বন্ড ছিল, এর মধ্যেও আন্তরাণবিক এইচ বন্ড ছিল। এবার তুই যখন এটা মেশাচ্ছিস, এইচ বন্ড এর সাথে এর হবে, কিন্তু কিছু জায়গায় এইচ বন্ডটা, এরা তো অলরেডি স্টেবল জায়গায় ছিল, তো সেক্ষেত্রে এইভাবে তুই মনে রাখতে পারিস যে একটুখানি হয়তো হাইড্রোজেন বন্ডের সংখ্যা কমে যাচ্ছে বা কিছু। আবারও তোদের বলছি, এগুলো মুখস্থ রাখাটাই ভালো, মুখস্থ রাখাটাই ভালো। ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি উদাহরণগুলো একটু মুখস্থ রাখবি, কারণ বলে দিলাম, এবং বই থেকে পড়বি, একটু বইয়ের জ্ঞান নিবি, বই থেকে পড়ে দেখবি যে কোনটা ধনাত্মক বিচ্যুতি, উদাহরণগুলোকে পড়ে দেখবি, নিজের মতো করে এক্সপ্লানেশন সাজাবি। কারণটা আমি তোদের কিন্তু বলে দিলাম, আকর্ষণ বল বেড়ে গেলে ঋণাত্মক বিচ্যুতি, আকর্ষণ বল কমে গেলে ধনাত্মক বিচ্যুতি। এছাড়াও এখানে আর কি পড়তে হবে, এখানে অতি অবশ্যই পড়তে হবে, বইতে দেখবি আছে আদর্শ দ্রবণ ও অনাদর্শ দ্রবণের পার্থক্য, পার্থক্য করবি, অবশ্যই পার্থক্য করবি বই থেকে। এছাড়াও আরও যা পাবি একটুখানি দেখবি। আচ্ছা, নেক্সট টপিক আমরা চলে এলাম অ্যাজিওট্রপিক মিশ্রণ। এটা কিন্তু একটু জটিল হতে পারে,
বুঝতে হয়তো অসুবিধা হবে, আমি যেটা বলছি সেটা ভালো মন দিয়ে শুনবি, বই পড়ে কিন্তু কিছুই বুঝতে পারবি না, ঠিক আছে? যে সংজ্ঞাটা একটু পড়ি। যেসব তরল মিশ্রণ স্থির উষ্ণতায় ও চাপে অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয়, অর্থাৎ তরল মিশ্রণ এবং পাতনে উৎপন্ন বাষ্পের সংযুক্তি সম্পূর্ণ এক হয়। ধর একটা তরল আছে, তরল দুটো কি আছে, এটা একটা দুটো তরলের হয়তো মিশ্রণ আছে, ঠিক আছে? দুটো তরলের মিশ্রণ আছে, মনে কর এ এবং বি তরলের এটা হচ্ছে মিশ্রণ আছে। তাহলে এখানে A:B, এই তরলে A:B এর একটা অনুপাত থাকবে, তো একটা অনুপাত থাকবে। এবং তুই যখন ওটাকে উত্তপ্ত করে, বাষ্পায়ন এমনিই হয়, তাছাড়া ধরো উত্তপ্ত করছিস, তাহলে এখানে বাষ্প তৈরি হবে তো পাতনের ফলে কি তৈরি হবে, এখানে অনেক বাষ্প তৈরি হবে। বলছে এই বাষ্পতেও এদের এ আর বি এর অনুপাত, এই পাতনের ফলে উৎপন্ন বাষ্পতে এ আর বি এর অনুপাত যা থাকবে, তরলেও যে তরলটা নিয়েছিলাম সেখানেও এ আর বি এর পরিমাণ, এই দুটোতেই এ আর বি এর অনুপাত কি থাকবে, একই থাকবে। মানে তরল সংযোজিতে এ আর বি এর যে অনুপাত ছিল, এটা এ আর বি মিশিয়ে আমি করেছি, মনে কর এ আর বি মিশিয়ে করেছি, ঠিক আছে? তাহলে এখানে এ আর বি এর একটা সংযুতি ছিল, একটা অনুপাত ছিল, ঠিক আছে? তো এখানে এ আর বি এর যা অনুপাত ছিল, সেক্ষেত্রে এদেরকে পাতন করার ফলে যে উৎপন্ন বাষ্প হলো, সেখানেও সংযুতি কী হচ্ছে, একই থাকছে, মানে কম্পোজিশনটা, রেশিওটা একই থাকছে, ঠিক আছে? তো এই ধরনের, এটা সংজ্ঞা থেকে বোঝা মুশকিল, আমি সোজা করে তোদের বোঝালাম যে তরল মিশ্রণেও তাদের সংযুতি যেটা ছিল, সেটা যেটা ছিল বাষ্প, তাদের পাতন করার ফলে যে উৎপন্ন বাষ্প হলো, সেখানেও এ আর বি এর দেখতে পাচ্ছি সংযুতি, বা তুই মনে রাখবি এইভাবে রেশিও, ওখানে এ আর বি এর কী হচ্ছে, একই থাকছে। এই ধরনের মিশ্রণকে আমরা বলছি অ্যাজিওট্রপিক মিশ্রণ। অ্যাজিওট্রপিক মিশ্রণকে আমরা দুভাগে ভাগ করতে পারি। 1 নম্বর ভাগ হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। 1 নম্বর ভাগ হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ বুঝলে সোজা লাগবে, হ্যাঁ, ভালো করে শোন। আচ্ছা, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণটা কারা দেখাবে, যাদের ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি হবে, যাদের ক্ষেত্রে, আগেরটার সঙ্গে রিলেটেড এটা, হ্যাঁ, যাদের ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি হবে, এরম ছিল তো, ডট ডট দিয়ে এঁকেছিলাম, যাই হোক, তো এরকম গ্রাফটা ছিল ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে। আমি এখানে এই শুধু আঁকছি, গ্রাফটা কী হচ্ছিল, এরম হচ্ছিল, মানে এই দুটোর, এটার গ্রাফ হচ্ছিল এইরকম, এটার গ্রাফ হচ্ছিল এইরকম, আর এদের টোটাল যে গ্রাফটা, যেটা এরকম হওয়ার কথা ছিল আদর্শ দ্রবণের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে গ্রাফটা হচ্ছিল কীরকম, এইরকম। এটাকে আমরা বলছিলাম, কি বলছিলাম, এটাকে আমরা ধনাত্মক বিচ্যুতি বলছিলাম। এবার ভালো করে দেখ, ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে কী ঘটনা ঘটছে, ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে মোট চাপটা, মিশ্রণের যে চাপ, সেই চাপটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবার একটু পুরনো ক্লাসে ফিরে যাই, দেখবি স্ফুটনাঙ্কের উন্নয়নে আমি একটা জায়গায় বলেছিলাম যে স্ফুটনাঙ্কেও সেই টেম্পারেচারটা হবে যে টেম্পারেচারে তার ভেতরের বাষ্পচাপ যেটা ছিল তরলের, সেটা ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক চাপের সমান হচ্ছিল। মানে ভেতরের বাষ্পচাপটা বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের যখন সমান হচ্ছিল, সেই উষ্ণতাটাকে আমরা বলছিলাম স্ফুটনাঙ্ক। এবার তুই খেয়াল করে দেখ, যদি চাপটা, এই যে বাষ্পচাপ আর অ্যাটমসফিয়ারিক চাপ, এই দুটো যদি সমান হয়, তাহলে সেটাকে আমরা বলছি স্ফুটনাঙ্ক। এবার ধর চাপটা এখানে থাকার কথা ছিল, চাপটা এখানে দেখ বেড়ে আছে, এখানে চাপটা এই পয়েন্টে এখানে থাকার কথা ছিল, বেড়ে আছে, তার মানে এখানে চাপ অলরেডি কী হয়ে আছে, চাপটা অলরেডি বৃদ্ধি পেয়ে আছে। মনে কর এখানে চাপটা অ্যাটমসফিয়ারিক চাপ তো 1 atm, তো ধর এখানে চাপটা হচ্ছে 0.2 atm, 0.2 atm। বায়ুমণ্ডলীয় চাপ কত, 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে, এখানে চাপটা 0.2 atm। আর এই চাপটা যদি আদর্শ দ্রবণ হতো, তাহলে এই পয়েন্টে 0.2 atm, কিন্তু এখানে চাপটা কী হচ্ছে, সব বিন্দুতেই কী হচ্ছে, চাপটা বেড়ে যাচ্ছে। মনে কর এখানে হয়ে গেছে 0.7 atm, তাহলে দেখ 0.7টা একদম 1 atm-এর দেখ কাছাকাছি চলে গেছে, মানে এই চাপটা
আর একটু বাড়িয়ে 1 ATM করে দিতে পারলেই, অ্যাটমসফিয়ারিক চাপে সমান করে দিতে পারলেই স্ফুটনাঙ্কটা কী হবে, স্ফুটতে শুরু করবে, মানে স্ফুটনাঙ্কে পৌঁছে যাব। এবার যখন ধনাত্মক বিচ্যুতি হবে, সেক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে চাপটা কী হচ্ছে, অলরেডি বৃদ্ধি পাচ্ছে। তাহলে চাপটা বৃদ্ধি পাওয়া মানে কি, চাপটা বৃদ্ধি পাওয়া মানে ও অ্যাটমসফিয়ারিক প্রেসারের কাছাকাছি অলরেডি চলে যাচ্ছে। চাপটা যদি অলরেডি বেড়ে গিয়ে থাকে, তাহলে স্ফুটনাঙ্কটা কী হয়ে যাবে, স্ফুটনাঙ্কটা সর্বনিম্ন হয়ে যাবে। মানে চাপটা ধর বেড়ে গেছে, অলরেডি চাপটা বেড়ে গেছে, মানে 0.2 থাকার কথা ছিল, ও মনে কর 0.7 হয়ে গেছে। তাহলে অল্প হিট দিলেই ওটা কিসে চলে যাবে, অ্যাটমসফিয়ারিক চাপের সমান হয়ে যাবে। তাই এখানে অল্প হিট দিলেই যেহেতু সমান হয়ে যাবে, তাই এক্ষেত্রে স্ফুটনাঙ্কটা সর্বোচ্চ, কেন সর্বনিম্ন, কেন সর্বনিম্ন, কারণ এক্ষেত্রে চাপটা কি সর্বোচ্চ, চাপটা তো বৃদ্ধি পেয়ে যাচ্ছে, চাপটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সর্বনিম্ন স্ফুটনাঙ্ক কখন হবে, সর্বনিম্ন স্ফুটনাঙ্ক হবে ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে। কেন, আবার বলছি, কেন ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা কম, ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে চাপটা তো ম্যাক্সিমাম, চাপটা বেড়ে গেছে, চাপটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে টেম্পারেচারটা কী লাগবে, মিনিমাম। ঠিক আছে, আচ্ছা ঋণাত্মক বিচ্যুতি দিয়ে উদাহরণটা দিই, যদি একটা দিলেই বুঝতে পারবি, একটা উদাহরণ দিয়ে দিই। তো ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে এটাই 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 ঠিক আছে। তো ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে কি হচ্ছে, গ্রাফগুলো কীরকম হচ্ছে, তলা দিয়ে যাচ্ছে, তলা দিয়ে যাচ্ছে, তলা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বিচ্যুতিটা কী বিচ্যুতি, এটা সর্বনিম্ন নয়, 2 নম্বর পয়েন্ট, সর্বোচ্চ, সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ, সেটা হচ্ছে 2 নম্বর। তো সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ কার ক্ষেত্রে হবে, ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে হবে। ঠিক আছে, ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে কেন হবে, দেখ ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে দেখ চাপগুলো সবার ক্ষেত্রে কমে গেছে, টোটাল প্রেসারটা দেখ, এটা হওয়ার কথা ছিল, চাপটা কী হয়ে গেছে, কমে গেছে। তাহলে চাপটা, ঋণাত্মক বিচ্যুতি মানে কি, চাপটা কম, চাপ কমে গেছে, চাপ যদি কমে যায় তাহলে টেম্পারেচার কী লাগবে, টেম্পারেচার বেশি লাগবে, তার মানে এটা সর্বোচ্চ টেম্পারেচার লাগবে। মানে এখানে একটা বিন্দুতে দেখব অনেকটা টেম্পারেচার দিলে তবে চাপটা এখানে যাচ্ছে, বা তবে চাপটা 1 ATM কাছাকাছি যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে অ্যাজিওট্রপিক মিশ্রণটা কিন্তু বোঝা একটু ডিফিকাল্ট, ভিডিওটা 2বার 3বার শুনবি, তাহলে আশা করি বুঝতে পারবি। আবার বলছি, সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ, সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ কখন দেখা যাবে, ঋণাত্মক বিচ্যুতি যাদের ক্ষেত্রে হবে তাদের ক্ষেত্রে দেখা যাবে। কেন স্ফুটনাঙ্কটা সর্বোচ্চ, স্ফুটনাঙ্কটা সর্বোচ্চ কেন, কারণ দেখ এখানে চাপটা কমে গেছে, চাপটা কমে গেলে এই কন্ডিশনটা মনে রাখতে হবে, একটা জিনিস ফুটবে কখন, স্ফুটনাঙ্ক মানে কি, যে টেম্পারেচারে বাষ্পচাপটা অ্যাটমসফিয়ারিক চাপের সমান হবে। তাহলে এখানে চাপটা কমে বসে আছে, এটাকে আমায় টেম্পারেচার দিয়ে দিয়ে বাড়িয়ে কোথায় নিয়ে যেতে হবে, অ্যাটমসফিয়ারিক চাপের সমান করতে হবে। তাহলে যত বেশি চাপটা কমে যাবে, স্ফুটনাঙ্কটা কী লাগবে, তত বেশি লাগবে। তাহলে চাপ কী করছে এক্ষেত্রে, দেখ চাপটা মিনিমাম, একটা পয়েন্টে চাপটা সব থেকে কম, যে পয়েন্টে চাপটা সব থেকে কম সে পয়েন্টের স্ফুটনাঙ্কটা কী হবে, সর্বোচ্চ, মানে সেই পয়েন্টে টেম্পারেচারটা সর্বোচ্চ লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো এই জায়গা দুটো একটু ক্লিয়ার করবি, বুঝতে না পারলে বইটা পড়বি, ক্লাসটা 2বার 3বার দেখবি, দিয়ে অসুবিধা হলে আমাকে ফোন করবি। এক্ষেত্রেও কী করবি, দেখ তাহলে আমরা কী জিনিস শিখলাম, আমরা শিখলাম ধনাত্মক বিচ্যুতি যদি হয়, ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে ধনাত্মক বিচ্যুতিও যা, ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে কী ঘটবে, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে তোরা যদি একটু বুদ্ধিমান হোস, তাহলে যারা ধনাত্মক বিচ্যুতি দেখায় এই রকম দ্রবণের উদাহরণ যারা মুখস্থ রাখতে পারবে, তারা অটোমেটিক্যালি সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণও মুখস্থ রাখতে পারবে। মানে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণের উদাহরণ মুখস্থ রাখার দরকার নেই, যাদের ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি ঘটবে সেই সমস্ত দ্রবণগুলোই সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ শো করবে। ঠিক আছে।